পরের দিন মোটু জিমে যায়, তখন দেখে জিম করতে আসা লোকেরা, ট্রেনার সবাই বাজে নজরে গ্রেসকে দেখছে, যেটা মোটুর পছন্দ হয় না। সে গিয়ে গ্রেসের ইনসাল্ট করতে থাকে, তার বদলে গ্রেসও তাকে মোটু হওয়ার জন্য মজা করে। তখনই মিস এনি জেনির সাথে সেখানে আসে আর বলে, আমার ছেলে আগে ফায়ার ফাইটার ছিল, কিন্তু আমার তার জন্য অনেক চিন্তা হচ্ছিল, এই জন্য আমি তার জন্য এই জিম খুলে দিয়েছিলাম, যাতে সে সেফ আর একটা ভালো বিজনেস করতে পারে। একবার যদি বেনের বিয়ে হয়ে যায় তাহলে আমি এই বিল্ডিং আর জিম দুটোই তার নামে করে দেব। তখন জেনি বলে, আমি আপনার কথার মানে বুঝতে পেরেছি, কিন্তু আমার এসব কিছু খুব তাড়াতাড়ি মনে হচ্ছে। এই কথা বন্ধুরা মোটু শুনে ফেলে আর সে অনেক রেগে যায়। সে বলে, এই বিল্ডিং তো আমারই হবে, কারণ আপনি বলেছিলেন যে যার প্রথম বিয়ের পর বাচ্চা হবে এই বিল্ডিং তার হবে। মিস এনি হ্যাঁ বলে, আমি তো এখনও এই কথাই বলছি, কিন্তু আমার তোমার উপরে কোনো বিশ্বাসই নেই। তোমার বয়ফ্রেন্ড তো তোমাকে কমিটমেন্ট দিতে ভয় পায়। এরপর মোটু তার মাকে একাই নিয়ে গিয়ে বলে, সবার সামনে বলার কি দরকার ছিল আপনার? তার মানে আপনার নিজের মেয়ের থেকেও বেশি ওই মেয়ের উপরে ভরসা আছে। জানেন কি তার ব্যাকগ্রাউন্ড? তার ব্যাপারে কখনো ভেবেছেন? আমরা যে বেঁচে গিয়েছিলাম সেখানে তার থাকা, বেনকে বাঁচানো, আবার ওই মাসাজ পার্লারে জব করা, যেখানে আপনিও রেগুলার যান, এসব কিছুতে কি আপনার সন্দেহ হচ্ছে না? তখন অ্যানি বলে, আরে জেনি অনেক ভালো মেয়ে। এদিকে জেনি ব্যানকে দেখতে পায়, জেনি তাকে ধন্যবাদ জানায় কাল মলে হাত ধরার জন্য, আর এই কথা শুনে নেয় এনি, আর সে এই কথাকে অনেক বড় বানায় আর তাদের সাথে মজা করতে থাকে যে আচ্ছা আচ্ছা এত দূর চলে গেছে, হাত ধরা হচ্ছে। কিন্তু ব্যান এটা মিথ্যা কথা বলে চলে যায় আর জেনি শুধু হাসতে থাকে। তো জেনির ফ্যামিলি সবাই রাতে বসে প্ল্যানিং করে যে কি এমন করলে ব্যান আর তার পরিবার তাড়াতাড়ি জেনির সাথে ব্যানের বিয়ে দিয়ে দেবে। এর পরের দিনের কথা, আমরা ইনাকে তার স্কুলে দেখতে পাই। এটা ইনার নতুন স্কুল ছিল, সে কিছু মাস আগেই এখানে জয়েন হয়েছিল। সে এখানে একটা ফ্রেন্ডও বানাতে সফল হয়নি। সব স্টুডেন্ট নিজে ক্লাব খুঁজে নিয়েছিল, কিন্তু সে এখনও কোনো ক্লাবে জয়েন হয়নি। এই জন্য তার স্কুলের টিচার বেনকে কল করে সব সত্যি কথা বলে দেয় আর বলে, আমার মতে আপনাকে আপনার মেয়ের সাথে একটু সময় কাটানো উচিত, তাকে সমাজীকরণে সাহায্য করা উচিত। ইনা বাকি বাচ্চাদের মতো হচ্ছে না। এটা শুনে বেনের মধ্যে একটা অস্থিরতা শুরু হয়ে যায় আর সে ড্রিঙ্কস করার কথা ভাবে, কিন্তু তার বাবা ড্রিঙ্কসের বোতল সব সরিয়ে দিয়েছিল। সে ব্যানকে বলে, তুমি এভাবে বাসায় বসে ড্রিঙ্ক করলে কখনো ডিপ্রেশন থেকে বের হয়ে আসতে পারবে না। তুমি ড্রিঙ্ক করতে চাও? তাহলে আমার সাথে চলো। এরপর সে তাকে একটা রেস্টুরেন্টে নিয়ে যায় যেখানে আগে থেকেই এনি জেনিকে নিয়ে এসেছিল। এখানে মিস্টার বেক মানে এনি হাজব্যান্ড, সে বেনকে বলে, তুমি এখানে জেনির সাথে বসে ড্রিঙ্কস করো। বেন তো বুঝে যায় যে এটা তার ফ্যামিলির আরও একটা চাল তার সেটিং করানোর জন্য, এই জন্য সে বেশি করে ড্রিঙ্কস করার কথা ভাবে। অন্যদিকে মোটু গিয়েছিল তার বয়ফ্রেন্ডের কাছে, জনের কাছে হাসপাতালে, কিন্তু সেখানে গিয়ে দেখে যে তার স্লিম কার্ডবোর্ড কাট আউটটা ছিল সেটা সরিয়ে দেওয়া হয়েছে। তার উপর জনের কেবিন থেকে কোনো একটা মেয়ের আওয়াজ আসছিল। রিসেপশনিস্ট তো এটা বলে দেয় যে ভেতরে সে চেক আপ করছে, কিন্তু অনেকক্ষণ হওয়ার পরেও ওই আওয়াজ কম হয় না। তাই মোটু আর সহ্য করতে পারে না, এই জন্য সে ভেতরে চলে যায় আর সেখানে গিয়ে সে গ্রেসকে দেখতে পায়। মোটু জনকে বলে, রাত হয়ে গেছে আর তুমি এখনও এখানেই আছো? জন বলে, হ্যাঁ, এটাই লাস্ট পেশেন্ট এসেছিল, এই জন্য থাকতে হয়েছে। এই কথা শুনে গ্রেস বলে, আরে সরি, আমার জন্য আপনাকে থাকতে হয়েছে, আমি এটার জন্য ক্ষতিপূরণ দিতে রাজি আছি। এই কথা মোটুর একদমই ভালো লাগে না। তখন গ্রেস বলে, ঠিক আছে, আমরা নাম্বার তো এক্সচেঞ্জ করে নিয়েছি, দেখা সাক্ষাৎ হতে থাকবে। গ্রেস চলে যাওয়ার পর মোটু জনকে অনেক সুন্দর করে জিজ্ঞেস করে, তারপর তাকে বিয়ে করার জন্য বলে। তার সাথে সে তার মায়ের প্ল্যানের কথাটাও বলে দেয় যে আমি আর আমার ভাইয়ের মধ্যে যে আগে বিয়ে করে বাচ্চার জন্ম দেবে, জিম তার নামে করে দেবে। কিন্তু তারপরেও জন বিয়ের জন্য এখনও রাজি হয় না আর বলে যে এই ক্লিনিক খোলার জন্য তুমি যত টাকা আমাকে ধার দিয়েছিলে, যতক্ষণ পর্যন্ত আমি সেই টাকাগুলো পরিশোধ করতে না পারছি ততদিন পর্যন্ত আমি তোমাকে বিয়ে করতে পারবো না। তো মোটু বুঝতে পেরেছিল জন হয়তো আমার হাতের মতো শরীরের জন্য বিরক্ত, সে তো এই অবস্থাতে আমাকে বিয়ে করবে না। আর এতে এটাই হয় যে মোটুর ধৈর্যের বাঁধ একদম শেষ হয়ে যায় আর সে ভাবে, ব্যাস আমি তো এবার কোনো না কোনোভাবে চিকন হয়েই ছাড়বো। এই জন্য সে তার ভাইয়ের জিমে গিয়ে ননস্টপ দৌড়ানো শুরু করে দেয়। এদিকে যখন ইনা তার স্কুল থেকে বাসায় ফিরছিল তখন তার মনে হয় যে কেউ তাকে ফলো করছে, তাই সে দৌড়ে একটা লেডিস টয়লেটে লুকিয়ে পড়ে আর সর্বপ্রথম সে তার দাদাকে কল করে, কিন্তু সে তো এই সময় রান্না করছিল, এই জন্য ফোন তুলতে পারে না।
তখন সে কল দেয় তার আন্টি অর্থাৎ মোটুকে, যে জেদ করে বসেছিল যে আজকে আমি চিকন হয়ে ছাড়বো, এই জন্য সেও কল তুলে না। এরপর ইনা তার দাদিমাকে কল করে, সে ঘুমিয়েছিল। এরপর অবশেষে সে তার বাবাকে কল করে আর ভয় পেয়ে বলে, আমি জানগ্যাং পার্কের রেস্টুরেন্টে আছি, আপনি কি আমাকে নিতে আসতে পারবেন? কিন্তু এদিকে ব্যান তো ড্রিঙ্কস করে ঘুমিয়ে পড়েছিল, এই জন্য ফোন তুলেছিল জেনি। ইনা যে বুঝতে পারে যে জেনি ফোন তুলেছে তখনই সে কল কেটে দেয়। তবে ইনা তার পুরো কথা জেনিকে বলেই না, কিন্তু ওইদিকে জেনি বেনকে ডেকে তুলে বলে, মনে হয় ইনার কেউ পিছু করেছে, সে খুব ভয় পেয়েছিল আর সে তোমাকে পার্কের ওয়াশরুমে যেতে বলেছে। আর বন্ধুরা, এখানে যে ব্যক্তি তাকে ফলো করছিল সে জেনির আঙ্কেল। এসব কিছু জেনি আর তার ফ্যামিলির প্ল্যান ছিল। মেয়ে বিপদে আছে আর সে কল করেছিল, এইটুকু শুনেই বেন দৌড়াতে শুরু করে দেয়। তবে সে ঠিকমতো চলতেও পারে না। তারপরেও সে পড়তে পড়তে জেনির সাহায্য নিয়ে কোনোভাবে ওই ওয়াশরুমের কাছে পৌঁছে যায়। আর সেখানে গিয়ে সে ওই লোককে দেখে ফেলে যাকে প্রথমেও ব্যান ইনার আশেপাশে দেখেছিল। মানে সে অনেকদিন থেকেই ট্রাই করছিল। এরপর সে ওই লোকের সাথে ফাইট করার সিদ্ধান্ত নেয়। জেনিও তার আঙ্কেলকে ইশারা করে আর একটু মার খাওয়ার অ্যাক্টিং করে। আর এখানে ব্যানও ড্রিঙ্ক করার কারণে একটা ঘুষি মেরে দেয় ওই লোককে, আর ঘুষিটা হেলমেটে লাগে। আর সেও বেহুশ হওয়ার অ্যাক্টিং করে জেনির ইশারার জন্য। কিন্তু আসলে আঘাত তো লেগেছিল বেনের হাতে, কারণ তার হাত হেলমেটে লেগেছিল, যার কারণে সেখানে জখম হয়েছিল। নিজের বাবার আওয়াজ শুনে ইনাও বাইরে চলে আসে আর দেখে যে বাবার মার খেয়ে ওই খারাপ লোক বেহুশ হয়ে গিয়েছে যে তার পিছু করছিল। এরপর তার বাবার বলার পরেও সে বাথরুম থেকে বের হচ্ছিল না। সে বারবার তার স্কার্ট ধরে দাঁড়িয়েছিল। এতে জেনির সন্দেহ হয়। তার সন্দেহ সঠিক ছিল, কারণ ইনার ফার্স্ট পিরিয়ড হয়েছিল। এই জন্য জেনি পাশে শপে গিয়ে ইনার জন্য প্যাড নিয়ে আসে, সেটা কিভাবে ব্যবহার করতে হয় এসব কিছু শিখিয়ে দেয়। এরপর জেনি তার জ্যাকেট ইনাকে দেয় যাতে সে পেছন দিয়ে কোমরে বেঁধে নেয়। এরপর তারা বাসায় যায়, যেখানে তাকে ফার্স্ট পিরিয়ডের জন্য ব্যান কংগ্রেস বলতে চায়। কিন্তু ইনা তো এতে আনকমফোর্টেবল হয়ে বাসার ভেতরে চলে যায়, কারণ তার জন্য এটা অনেক আলাদা ব্যাপার ছিল। এরপর ব্যান জেনিকে জিজ্ঞেস করে বাইরে ড্রিঙ্কস করতে যাবে কিনা। জেনি বলে, আমি তো যাব, কিন্তু এইবার তোমাকে ড্রিঙ্ক শেয়ার করতে হবে, সকালের মতো না যে সব ড্রিঙ্ক তুমি একাই খেয়ে ফেলবে। এরপর তাদের আমরা ছোট্ট একটা ওপেন রেস্টুরেন্টে দেখতে পাই, যেখানে খাওয়া দাওয়া করে আর কথা বলে তারা। ব্যান জেনিকে বলে, আজ তুমি আমার মেয়ের জন্য যা করেছো তার জন্য শুক্রিয়া, কিন্তু শোনো, এরপরেও যদি তুমি আমার বা আমার ফ্যামিলির সাহায্য করতে থাকো তাহলে এটা ভেবো না যে আমিও তার বদলে তোমার জন্য কিছু করতে পারবো। আমি ডিপ্রেশনওয়ালা মানুষ, আমি কারোর জন্য কিছু করতে পারবো না। তখন জেনি বলে, কে বলেছে তুমি কিছু করতে পারবে না? কাল তো তুমি আমার হাত ধরেছিলে, তাই না? আমার জন্য তো এতটুকুই যথেষ্ট। তখন বেন বলে, আমি কতবার তোমাকে বলেছি যে আমি তোমার হাত ধরিনি। তখন জেনি বলে, আচ্ছা, বেশি ইনোসেন্ট হওয়ার চেষ্টা করো না। যখন আমরা মলে ছিলাম আর ফায়ার অ্যালার্ম বেজে উঠেছিল, তখন আমি মেঝেতে পড়ে গিয়েছিলাম, আর তখনই তো তুমি আমাকে তুলতে এসেছিলে আর আমার হাতও ধরেছিলে। তারপরেও জানি না কোথায় অদৃশ্য হয়ে গিয়েছিলে তুমি। এই কথা বেনের অনেক আজব লাগে, কারণ সে তো কাল জুতার টাকা দিয়ে সেখান থেকে চলে গিয়েছিল। এরপর জেনি তার হাতে পট্টি বাঁধিয়ে দেয় আর বলে, এর মানে হয়তো এটা হতে পারে যে তুমি ভবিষ্যৎ থেকে এসেছিলে সেই সময়, যেরকম তোমার মেয়ে গল্প বানায় তোমার ব্যাপারে যে তুমি পাস্টে ট্রাভেল করতে পারো। হতেও তো পারে যে তুমি ভবিষ্যৎ থেকে এসেছো আর তুমি আমার হাত ধরেছিলে, আবার চলেও গিয়েছিলে। তখন ব্যান বলে, না, আমি তো ডিপ্রেশনের কারণে আর পাস্টে যেতে পারি না। এই কথা শুনে জেনি মজা করে বলে, হতেও পারে আমার সাথে থেকে তোমার ভেতরে খুশি লাগছে, যেটা তুমি অ্যাকসেপ্ট করতে চাচ্ছ না। একবার চোখ বন্ধ করে চেষ্টা তো করো, হতেও তো পারে যে তুমি আমার সাথে কাটানো পাস্টের টাইমে চলে যেতে পারবে। ব্যান বলে, যদি এরকম হয় তাহলে আমি পাস্টে যাওয়ার পরেও কোনো জিনিস ধরতে পারতাম না, মানে আমার জন্য সব অদৃশ্য হয়ে যায়, মানে আমার জন্য এমন সিচুয়েশন হয় যে আমি কোনো জিনিসকে স্পর্শ করতে পারি না। তাহলে এরপর আমি তোমার হাত কিভাবে ধরতে পারতাম? দেখো, সেটা আমি ছিলাম না যে কাল তোমার হাত ধরেছিল। এরপর জেনি বলে, হতেও তো পারে যে আমি স্পেশাল। তারপর দুজনে এখানে হাসি মজা করতে করতে নিজেদের বাসায় চলে যায়। এদিকে মোটু ম্যাডাম জিম বন্ধ হওয়ার পরও ট্রেডমিল বন্ধ করে না, সে তো দৌড়াতে থাকে। দৌড়াতে দৌড়াতে একসময় এমন মনে হয় যে সে হাওয়াতে উঠছিল আর সোজা সে মেঝেতে একটা পর্যায়ে পড়ে যায়। তখনই সেখানে গ্রেস আসে আর তাকে আস্তে আস্তে শ্বাস নিতে বলে, কিন্তু মোটু কান্না করতে শুরু করে দেয়। ওইদিকে বাসায় বেনের জেনের অনেক কথা মনে পড়ে যায় আর সে শুধু একবার চোখ বন্ধ করে সত্যিই পাস্টে যাওয়ার চেষ্টা করে, আর সে পাস্টে চলেও যায়। সে যায় ওই মুহূর্তে যে সময় মলে ফায়ার অ্যালার্ম বেজে উঠেছিল আর জেনি পড়ে গিয়েছিল। আর তখন ব্যান তার হাত ধরে দেখার চেষ্টা করে,
যে আসলে জেনি যেটা বলেছিল সেটা আদৌ সম্ভব কিনা, কিন্তু সত্যিই সে তার হাত ধরতে পারে। আর এর আগে এটা কখনোই হয়নি যে সে পাস্টে গিয়ে কোনো জিনিসকে স্পর্শ করতে পেরেছে, এটা প্রথমবার হয়েছে। এরপর বেন প্রেজেন্টে চলে আসে আর অনেক খুশি হয়ে যায় আর বলে, আরে বাহ, আমি তো ডিপ্রেশন থেকে বের হয়ে এসেছি, আমি দ্বিতীয়বার পাস্টে যাওয়ার চেষ্টা করি, আমি সিনার সাথে কাটানো মুহূর্তগুলোকে আবারও এনজয় করতে চাই। কিন্তু যেই সে বিচে আর হ্যাপি মোমেন্ট মনে করার চেষ্টা করে, সে পৌঁছে যায় ওই সময় যখন ব্যান সমুদ্রে ডুবে যেতে লাগছিল আর জেনি তাকে বাঁচিয়ে সমুদ্রের কিনারায় নিয়ে এসেছিল। তখন সে জেনিকে সিনা মনে করে জড়িয়ে ধরেছিল। এসব দেখে বেন অবাক হয়ে যায়। সে আবারও চেষ্টা করে ইনার জন্মদিনে যাওয়ার, কিন্তু সে আবারও ওই মোমেন্টে পৌঁছে যায় যখন ইনাও ওয়াশরুম থেকে বাইরে এসেছিল। তখন তার পেছন থেকে জেনিও বাইরে আসে। এতে বেন অনেক বিরক্ত হয়ে যায় আর বলে, আমি যখনই পাস্টের হ্যাপি মুহূর্তে যাওয়ার চেষ্টা করি তখনই তাহলে জেনির সাথে কাটানো মোমেন্টে কেন পৌঁছে যাই? তাহলে কি তার মানে এটা যে জেনি আমার কাছে থাকে তখনই আমি খুশি থাকি, নাকি অন্য কোনো ব্যাপার আছে? নাকি সে আসলেই আমার জন্য কোনো স্পেশাল, নাকি তার কাছেও আমার মতো কোনো স্পেশাল পাওয়ার আছে? এইসব জানার জন্য ব্যান পরের দিন যায় ওই ম্যাসাজ পার্লারে যেখানে জেনি জব করে। সেখানকার রিসেপশনিস্টের কাছ থেকে বেন জেনির ব্যাকগ্রাউন্ড জানার চেষ্টা করে। তখনই সেখানে জেনি আর তার মা চলে আসে। যখন ব্যান জেনিকে বলে যে যখনই আমি পাস্টে যাই তখনই শুধু আমি তোমাকেই দেখতে পাই, এটার আসল কারণ কি? মিস এনি বেনকে বোঝায় যে এর কোনো কারণ নেই, এটাই ভালোবাসা। জেনির আমাদের ফ্যামিলির আশেপাশে থাকা ভালো প্রমাণিত হচ্ছে। দেখো না, আমাদের হারিয়ে যাওয়া শক্তি ধীরে ধীরে ফিরেও আসছে। ইনারও পিরিয়ড হয়েছে, তারও পাওয়ার খুব তাড়াতাড়ি আনলক হয়ে যাবে। আমাদের জেনিকে এখানকার জব ছাড়িয়ে নিয়ে ইনার জন্য টুইটার জবে রাখা উচিত। ব্যান তো কিছুই বুঝতে পারে না, কিন্তু মিস এনি তো ঢাল নিয়েছিল আর তার সিদ্ধান্তের উপরে কোনো সিদ্ধান্তই চলবে না। এরপর সিন পাস্টে চলে যায় আর আমরা দেখতে পাই সেই সময় যখন ব্যান ফায়ার ফাইটার হয়েছিল, তো একদিন হাসপাতাল থেকে নিউজ আসে যে সিনার বেবি হয়েছে। তাকে দেখার জন্য বেন খুশি খুশি সেখানে চলে যায়। সেখানে ব্যান তার মেয়ে আর ওয়াইফের সাথে ওই স্পেশাল টাইম এনজয় করতে ব্যস্ত হয়েছিল। আর বাইরে একটা খারাপ অ্যাক্সিডেন্ট হয়েছিল। আসলে হসপিটাল থেকে কিছু দূরের একটা স্কুলে আগুন লেগে গিয়েছিল। সেখানে অনেক লোকের যান বাঁচানো হয়েছে, কিন্তু শুধু একজনের জীবন বাঁচানোর জন্য বেনের সিনিয়রের জীবনটা চলে গেছে। এই কথা যখন বেন জানতে পারে তখন সে খুবই কষ্ট পায় আর বলে যে যদি আমি সেদিন আমার বেবিকে হসপিটালে দেখতে না যেতাম তাহলে আজ আমার বন্ধুর মতো সিনিয়র সে বেঁচে থাকতো, তার ছেলে অনাথ হতো না, আর না সেই আগুনে এত মানুষের প্রাণ কেড়ে নিত। এরপর ব্যান অনেকবার তার মেয়ের জন্মদিনের হ্যাপি মোমেন্টে যায়, কিন্তু তার বারবার মনে পড়ে যায় যে আমি আমার বেবির সাথে টাইম স্পেন্ড করছি আর বাইরে এত বড় ক্ষতি হচ্ছে যেটা আমি থামাতে পারছি না। এই ঘটনা বেনের উপরে অনেক খারাপভাবে ইফেক্ট ফেলে। নিজের মেয়ে আর ওয়াইফের সাথে এই নতুন জার্নি এনজয় করার বদলে বারবার সেই মোমেন্টে যায়, এটা ভেবে সে হয়তো সে তার সিনিয়রে আর ওই বাচ্চাদের বাঁচাতে পারবে যাদের ওই আগুনে মৃত্যু হয়েছিল। এই জন্য বেন তার ওয়াইফের থেকে ডিসকানেক্ট হয়ে যায়। সে নিজের ডিউটির উপরে মনোযোগ দিতে পারে না, যার কারণে বেনকে ফায়ার ফাইটার জব থেকে বের করে দেওয়া হয় আর তাকে মানসিক রোগের ডাক্তারের কাছে হেল্প নিতে বলে, কিন্তু সে রাজি হয় না। দেখতে দেখতে 7 বছর অতিবাহিত হয়ে যায়। একদিন যখন বেন তার ওয়াইফ আর বাচ্চাকে নিয়ে গাড়ি করে যাচ্ছিল তখন হঠাৎ করে সে পাস্টে চলে যায়। হ্যাঁ, এটা আসলে হঠাৎ করেই। আর যেহেতু সে ড্রাইভ করছিল আর গাড়িতে হঠাৎ ড্রাইভার অদৃশ্য হওয়ার জন্য গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়ে যায়, যার জন্য বেচারি সিনা তো মারা যায় আর ইনা খুবই খারাপভাবে আঘাত পেয়ে যায়। কিন্তু ব্যানের একটা আঘাতও লাগে না, কারণ অ্যাক্সিডেন্টের সময় সে গাড়িতেই ছিল না, সে তো অতীতে চলে গিয়েছিল। আর যখন ফিরে আসে তখন দেখে এই অবস্থা হয়ে গেছে। ব্যান ড্রাইভিং সিটে থেকেই তার ওয়াইফ আর বাচ্চাকে ডাকে। গাড়ির অবস্থা এতই খারাপ হয়ে গিয়েছিল যে যদি ওই সময় ব্যান গাড়িতে উপস্থিত থাকতো তাহলে সেও মারা যেত। তো সিন প্রেজেন্টে চলে আসে। জেনি তার ফ্যামিলিকে বলে ব্যান যে আমার হাত ধরেছিল এটা তো তার মনেই নেই। এই কথা শুনে তার ফ্যামিলির লোকেরা অনেক খুশি হয়ে যায় আর বলে মনে হয় ব্যান মানসিক রোগী। জেনি বলে তার মাও স্বপ্নে ভবিষ্যৎ দেখার অদ্ভুত কথা বলে। তখন জেনির মা বলে এসব কিছু আদালতের রায়ে আমাদের পক্ষে কাজ করবে, আর তাদের সব সম্পত্তির মালিক একমাত্র বুঝদার স্টেবল পার্সন ঘরের বউ জেনি হবে। আদালতের সাহায্যে আমরা তাকে তাদের অভিভাবক বানাবো, তবে এটা এত সহজ হবে না, তোমাকে অনেক এভিডেন্স সংগ্রহ করতে হবে। দেখেছো বন্ধুরা, এখানেই তাদের আলাদা প্ল্যান চলছে। তো এর কিছুদিন পর জেনি হাতে ফুলের তোড়া নিয়ে পৌঁছে যায় ব্যানের বাসায়, আর সে ব্যানের ফ্যামিলিকে বলে এটা আমাকে ব্যান দিয়েছিল আর বলেছিল যেন আমি এই বাসায় থাকি। এই কথা শুনে ব্যান চমকে যায় আর বলে সে তো মিথ্যা কথা বলছে, আমি তো এরকম কিছু বলিনি। তাই সে জেনিকে বাইরে নিয়ে গিয়ে অনেক কথা শোনায়।
তখন জেনি উদাস হয়ে যায় আর বলে, তুমি আমার সাথে এমন কেন করছো? প্রথমে মলে তুমি আমার হাত ধরেছিলে, আবার সেটা অস্বীকার করলে। এরপর ফাউন্টেনের কাছে তুমি আমাকে ডেকে নিয়ে ফুল দিয়েছো, সুন্দর সুন্দর কথা বললে, আমাকে ডাইরেক্টলি জড়িয়েও ধরলে আর নিজের সাথে এখানে থাকতে বললে। আর এখন তুমি এগুলো থেকেও মুখ ফিরিয়ে নিচ্ছ। তুমি আমাকে সবার নজরে নিচু দেখাতে কেন চাও? তখন ব্যানের মনে হয় যে এটা হয়তো ভবিষ্যৎ থেকে সে এসে করেছে, এই জন্য সে এই ব্যাপারে কিছুই জানে না। অন্যদিকে আমরা মোটুকে দেখতে পাই, সে এখন একদম স্লিম হয়ে গেছে। সে র্যাম্পে মডেলদের সাথে মডেলিং করে। সবাই বাকি মডেলদের কথা ভুলে গিয়ে মোটুর প্রশংসা করে। তার বয়ফ্রেন্ডও তার প্রশংসা করে। এতে মোটু অনেক খুশি হয়ে যায় আর সে বিল্ডিংয়ের ছাদে যায় আর সেখান থেকে লাফ দেয় আর সে আগের মতো উঠতে পারে। আর এটা সে পুরো মজা নেয়। কিন্তু এটা কি বন্ধুরা, হঠাৎ করে সে মোটা হয়ে যায় আর নিচে পড়ে যায়। এরপর সে রিয়েলাইজ করে এটা তো তার স্বপ্ন ছিল, বাস্তবে সে এখনও মোটাই আছে। তখনই সেখানে একজন ব্রোকার চলে আসে ক্লায়েন্ট নিয়ে। তারপর মোটু জানতে পারে এই অ্যাপার্টমেন্টে যেখানে মোটু থাকে সেটা তার মা বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে। এই জন্য সে রেগে তার মায়ের কাছে যায়, যে কিনা জেনির থেকে মাসাজ নিচ্ছিল। মোটু জেনিকে বাইরে যেতে বলে কারণ এটা ফ্যামিলি ম্যাটার। তো মিস এনি বলে, দেখো যা বলতে চাও জেনির সামনেই বলো, সে আমাদের পরিবারের সদস্য। কিন্তু মোটু রাজি হয় না আর জেনিকে রুম থেকে বের করে দিয়ে তার মায়ের সাথে অনেক ঝামেলা করে আর বলে, আপনি আবারও টাকা শেষ করে দিয়েছেন, যার জন্য আপনাকে আমার অ্যাপার্টমেন্ট বিক্রি করতে হচ্ছে। এই কথা শুনে তার মা বলে, এখন জেনি এসে গেছে আর তার হাত শরীরে লাগাতেই আমার ঘুম চলে আসে আর আমি খুব তাড়াতাড়ি ভবিষ্যৎ দেখা শুরু করে দেব আর আমি খুবই ভালো স্টকে ইনভেস্ট করে টাকা কামাবো। এসব বলতে বলতে সে ঘুমিয়ে পড়ে। ওইদিকে জেনি বাইরে দাঁড়িয়ে লুকিয়ে তাদের কথা শুনছিল আর সে এটা রেকর্ডও করে নেয়। এরপর সে এই রেকর্ড তার ফ্যামিলি সবার কাছে পাঠায়। তারপর তো শুধু তার একটাই কাজ, সেটা হচ্ছে যে কোনোভাবে এই ফ্যামিলি সবার মন জিতে নেওয়া। এতদিনে জেনি এটা তো বুঝে গিয়েছিল যে ইনা তার ফেস নিয়ে অনেক চিন্তিত। এই জন্য সে ইনার আইব্রো আর্ট করে আর বলে, তোমাকে এই মোটা মোটা চশমার পেছনে নিজেকে লুকানোর প্রয়োজন নেই, তুমি অনেক সুন্দর। দুজনেই দুজনের চোখের দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকে আর আমরা নোটিস করি যে ইনার চোখ একদম ব্লু হয়েছে। এই মুহূর্তে জেনির মনের মধ্যে যা চলছিল সেটার ব্যাপারে এখানে ইনা জানতে পেরে যায় আর বলে, আপনি জিম বিল্ডিংয়ের মালিক হতে চান তাই তো? এই কথা শুনে জেনি তো একদম অবাক হয়ে যায় আর ভাবে যে এই বাচ্চা তো বড় হয়ে মানুষের মাইন্ড পড়তে পারে। পরের দিনের কথা, ইনা স্কুলে ছিল। সেখানে একটা মেয়ে যে কিনা ইনার সাথে বন্ধুত্ব করতে চায়, তাই সে ইনার কাছে আসে আর সে ইনাকে বলে, আজ তুমি একটু আলাদা দেখাচ্ছ, কি ব্যাপার, তুমি আবার আইব্রো সেট করেছো, তোমাকে অনেক সুন্দর লাগছে। ইনা নিজের প্রশংসা শুনে হতবাক হয়ে যায়। তো এরপর এই মেয়ে ইনার চশমাটা কেড়ে নেয় আর সেটা পড়ে যায়। তখন ইনা ক্রাশ চশমা তুলে ইনাকে দিতে চায়, কিন্তু তার আগে সে ইনার সাথে আই কন্ট্যাক্ট করে আর বলে, আরে বাহ, এ তো এত কিউট। তখনই ইনার চোখ অল্প ব্লু হয়ে যায় আর সে তার ক্রাশের মনের কথা জেনে যায়, কিন্তু সে এই ব্যাপারে এত মনোযোগ দেয় না। অন্যদিকে আমরা মোটুকে দেখতে পাই যে জিমে তার ওয়েট দেখছিল। এখনও তার ওয়েট 100 কিলোর থেকেও বেশি। এটা দেখে তার মুড অফ হয়ে যায় আর তার খাবার খাওয়ার ইচ্ছে করে। এই জন্য সে তার বয়ফ্রেন্ডকে কল করে আর বলে, আজকে আমার প্রতারণার দিন, তুমি কি আমার সাথে ডিনার করতে যাবে? কিন্তু সে তো ক্লিনিকে ক্লায়েন্টের সাথে বিজি হওয়ার বাহানা করে। তখন মোটু হোটেলে কিছু বড়লোক মহিলাদের সাথে দেখা করার প্ল্যান করে নেটওয়ার্কিংয়ের জন্য, যাতে সে তার বয়ফ্রেন্ডের জন্য আরও নতুন ক্লায়েন্ট বানাতে পারে। যেটা গ্রেস শুনে ফেলে আর সে জনকে সেই হোটেলে ডেটের জন্য নিয়ে যায়। জন তো মোটুকে দেখে না, কিন্তু মোটু এখানে তাদের দুজনকে একসাথে দেখে জেলাস হয় আর তাদের পিছু করে। তারা লিফটে 12 নম্বর ফ্লোরে যায়। মোটু দ্বিতীয় লিফট আসার জন্য অপেক্ষা করতে পারে না, তাই সে সিঁড়ি দিয়ে 12 নম্বর ফ্লোর পর্যন্ত চলে যায় আর দেখে দুজনেই কিস করছে। এটা দেখে তো মোটুর মনটা একদমই ভেঙে যায় আর সে কান্না করতে করতে সেখান থেকে চলে যায়। এদিকে বাসেও ডিনারের সময় হয়ে গিয়েছিল। জেনি সবার জন্য ডিনার নিয়ে আসে। জানো, সে গ্যাস জ্বালানোর জন্য একটা স্টিক বানিয়েছিল, যেটা দিয়ে সে দূর থেকে গ্যাস জ্বালাতেও পারে আবার বন্ধও করতে পারে। এখন মিস এনি তো ঘুমিয়ে পড়েছিল। বেক ক্লাবে গিয়েছিল আর সেখানে একটা মহিলার সাথে ডান্স করছিল, যেটার ভিডিও জেনির আঙ্কেল করেছিল। বাসায় জেনি, বেন আর ইনা একসাথে ডিনার করছিল। এরপর সে ময়লা বের করে, সেটা সে বেনকে বাইরে ফেলে দিয়ে আসতে বলে। যখন বেন বাইরে যায় তখন সে ফুলের ট্র্যাক দেখে। সেখানে একটা অরেঞ্জ ফুলের তোড়াও দেখে, যেটা দেখতে একদম জেনির ফুলের মতো ছিল। সেটা বেন তুলে আর ভাবে এই ফুল তো মরে যেতে লেগেছে। আর তখনই সে ওই সময় পৌঁছে যায় যখন সে জেনির উপরে নজর রাখছিল। অর্থাৎ ইনার ফার্স্ট পিরিয়ডের দ্বিতীয় দিনে জেনি ফাউন্টেনের কারোর জন্য অপেক্ষা করছিল। বেন তার পিছু করে আর তখনই জেনিও বুঝে যায়
যে তার পেছনে কেউ আছে, আর জেনি দেখতে পায় সেটা আসলে ব্যান। আর ব্যান ওই ফুলের তোড়া পেছনে লুকিয়ে ফেলে আর বলে, না, এই ফুল তো আমি তাকে দেব না, আর না তাকে জড়িয়ে ধরবো। তখনই সেই সময় ব্যান একটা বাইক আসতে দেখে, তাই সে জেনিকে নিজের দিকে টেনে নেয়। এতে জেনি সোজা ব্যানের বুকে চলে যায়, আর সেই সময় একটা সুন্দর মোমেন্ট তৈরি হয়ে যায়। এদিকে প্রেজেন্টে মোটু তার সব জিনিস প্যাকিং করে আর কিছুদিন তার মায়ের সাথে থাকার জন্য চলে যায়, কারণ তার মন ভেঙে গিয়েছিল। সে তো ভেবেছিল জন তাকে পছন্দ করত, কিন্তু না, সে তো গ্রেসের সাথে অনেক ভালো আছে। তো জন তখন তাকে সাপোর্ট করে আর বলে, আমি তোমার ফ্যান ছিলাম যখন তুমি একজন মডেল ছিলে, কিন্তু এখন দেখো তোমার ওজন কত বেড়ে গেছে। আমার মনে হয় এসব কিছু আমার জন্যই হয়েছে। তুমি আমার বিজনেস সেটেল করার জন্য নিজের প্রতি খেয়াল করোনি। আমরা কিছুদিনের জন্য ব্রেক নিয়ে নেই, যাতে তুমি কিছুদিনের জন্য আবার নিজের প্রতি ফোকাস করতে পারো। মোটু বুঝে যায় যে জন তার থেকে মুক্তি পেতে চায়, এই জন্য এই ব্রেকআপই আমার জন্য ভালো। যাই হোক বন্ধুরা, মোটু তার ফ্যামিলির বাসায় চলে যায়। সেখানে সে আবারও জেনিকে মিস এনির জন্য চা বানাতে দেখে। তখন মোটু বলে, এই চা আমাকে দিয়ে দাও, আমারও একটু রেস্টের প্রয়োজন। তুমি একটা কাজ করো, মার জন্য আরও একটা চা বানিয়ে দাও। কিন্তু জেনি ভয় পেয়ে যায় আর বলে, না না, আমি আপনার জন্য অন্য চা বানিয়ে দিচ্ছি, এটা মায়ের জন্য স্পেশাল। এই কথা শুনে মোটু জেনির উপরে সন্দেহ হয় আর বলে, তুমি আমার মায়ের চায়ে আবার কিছু মিশিয়ে দাওনি তো, মানে ঘুমের ওষুধ বা অন্য কিছু? কারণ সে আজকাল খুবই ঘুমাচ্ছে। চায়ের মধ্যে এরকম কিছু নেই, এটা প্রমাণ করার জন্য জেনি নিজেই সেই চা পান করে আর তাকে আরেকটা চা বানিয়ে দেয়। এরপর যখন জেনি ডিনারে থালা বাসন পরিষ্কার করছিল, তখন তার খুবই ঘুম চলে আসে, কিন্তু মোটু তার উপরে নজর রাখছিল, এই জন্য সে নিজেকে জেগে রাখার পুরো চেষ্টা করে। তার মানে জেনি অনেক ডেঞ্জারাস। কিছুক্ষণ পর জেনি দেখে মোটু আস্তে আস্তে কোথাও যাচ্ছে, আর তখন সেও তার পেছু পিছু চলে যায়। আর দেখে মোটু তার ফ্যামিলির এন্টিক পিস দেখছিল, সে তো কিছু একটা খোঁজার চেষ্টা করছিল। এরপর সে সব লকারও চেক করতে শুরু করে দেয়। তখন জেনি এসব কিছুর ভিডিও করতে থাকে, যাতে সামনে গিয়ে মোটু এই ফ্যামিলির লিগ্যাল গার্ডিয়ান হওয়ার চেষ্টা করলে এই ভিডিও দেখিয়ে তাহলে প্রমাণ করা যাবে যে সে তো নিজের বাসাতেই চুরি করে, তাহলে সে তো লিগ্যাল গার্ডিয়ান হওয়ার যোগ্যই না। এরপর জেনি যা দেখে তাতে তার পায়ের নিচে থেকে মাটি সরে যায়। আসলে উপরের লকার পর্যন্ত মোটুর হাত যাচ্ছিল না, কিন্তু সে ওই পর্যন্ত যেতে পারছিল না। দেখতে দেখতে সে মাটি থেকে উপরে উঠে যায়, আর সে ওই লকারের লেভেল পর্যন্ত পৌঁছে যায়। জেনি এভাবে মোটুকে উড়তে দেখে ভয় পেয়ে যায়, আর সে মোটুকে ভূত মনে করে সেখান থেকে পালিয়ে যায়। কিন্তু তার জুতা সেখানেই খুলে যায়, যেটা পরে মোটু দেখতে পায়। ওদিকে দৌড়াতে দৌড়াতে জেনি বেনের সাথে ধাক্কা লেগে যায়, যে এইমাত্র পাস্ট থেকে প্রেজেন্ট এসেছে। ফাউন্টেনের পানির জন্য তার চুল এখনও ভেজা আছে। ব্যান জেনিকে বাঁচানোর জন্য তাকে ধরে ফেলে, আর তার মাথার চুল থেকে পানি টপ টপ করে জেনির মুখে পড়ে। সে পানি মুছতেই জেনি অন্যদিকে ঘুরে, আর সামনে সে একটা আয়না দেখতে পায়। আর সেই আয়নায় জেনিকে ছাড়া আর কাউকেই দেখা যায় না। আয়নায় সে নিজেকে ব্যানের সাথে না দেখে বাতাসে লটকানো দেখছিল নিজেকে। এটা দেখে তো জেনি কথা বলাই বন্ধ করে দেয়। জেনির মনে হয় সেও হয়তো ভূত, জানি না কোন ভূতওয়ালা ফ্যামিলির মধ্যে সে ফেসে গেছে। এটা ভেবে ভয়ে তার অবস্থা খারাপ হয়ে যায়। আর এরই সাথে এই পর্বটা এখানেই শেষ হয়ে যায়। তো বুঝতেই পারছো গল্পটা কিরকম ইন্টারেস্টিং হতে চলেছে। আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। আমার তো প্রচণ্ড ভালো লেগেছে। তো দেখা হচ্ছে পরের পার্টে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর অবশ্যই আমাকে মনে রাখো।